সরকারি জমি থেকে 400টা গাছ কেটে একেবারে সাফ। হাওড়ার জগৎবল্লভপুরের এই ঘটনায় স্থানীয় পঞ্চায়েতের ভূমিকায় প্রশ্ন উঠছে। মাজু এলাকায় খাল সংস্কারের জন্য বেশ কয়েকটি গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়, আর অভিযোগ সেই সুযোগেই অসাধু ব্যবসায়ীরা বড় বড় গাছ কেটে পাচার করে দেয়। দেখুন সেরকম সব গাছের গুড়ি কিভাবে কেটে ফেলে রাখা হয়েছে। কথা বলবো দেবাশিস আমাদের প্রতিনিধির সঙ্গে। দেবাশিস, একটা দুটো নয়, 400টা গাছ কাটা হলো, পাচার করা হলো, কিন্তু প্রশাসনের কেউ সেটা দেখতেই পেলেন না। মাজু পঞ্চায়েত কি এর দায় এড়াতে পারে? অবশ্যই দায় এড়াতে পারে না, তার কারণ স্থানীয় বাসিন্দাদের তাদের কিন্তু অভিযোগ, পরিবেশ কর্মীদের অভিযোগ, প্রশাসন যদি এই দায়িত্ব না নেয় তাহলে কারা নেবে। মূলত কয়েক বছর আগেই এইখানে সরকারি প্রকল্পে সরকারি জমির ওপর প্রায় 1000টি গাছ লাগানো হয়েছিল। কয়েকদিন আগে এখানে একটি খাল রয়েছে, যেই খাল সংস্কার করা হবে, সেই খাল সংস্কারের জন্য বেশ কয়েকটি গাছকে কেটে ফেলা হবে, কোথাও কোথাও কোনো গাছকে দরকারে রিপ্ল্যান্টিং করা হবে, অর্থাৎ সেখান থেকে তুলে নিয়ে গিয়ে অন্য কোথাও লাগিয়ে দেওয়া হবে। সেরকমই পরিকল্পনা এবং বন দপ্তরের থেকে সেই অনুমতি নেওয়া হয়েছিল। সেই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু মানুষ তারা একের পর এক, একটি দুটো চারটে গাছ নয়, 400টি গাছ কেটে একেবারে পাচার করে দিল দিনে দুপুরে। এবং স্থানীয় বাসিন্দারা তারা যখন বুঝতে পারে যে এটা সরকারি কাজ নয়, তখন তারা যখন বাধা দেয়, তারপরেই টনক নড়ে। পঞ্চায়েতের তরফ থেকে এসে কাজ বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীকালে বিভিন্ন জায়গায় বন দপ্তর থেকে শুরু করে পঞ্চায়েত সমিতিতে অভিযোগ দায়ের করেন পরিবেশ কর্মীরা। বন দপ্তরের তরফ থেকে এখনো কোনো রকম নির্দেশিকা বা কোনো তদন্ত শুরু না হলেও বনভূমি যে কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির তপন চ্যাটার্জি, তিনি পরিষ্কার জানিয়েছেন যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে অতি শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যে দোষীদের ব্যবস্থা নেওয়া হলেও কি পরিবেশের ভারসাম্য ফিরে আসবে, সে নিয়ে কিন্তু সঠিক কোনো উত্তর দিতে পারেনি পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির তরফ থেকে। তবে এই প্রথম নয়, এর আগেও খাল সংস্কারের নামে একাধিক জায়গায় জগৎবল্লভপুরে গাছ কাটা হয়েছে। সেই ঘটনাতে কিন্তু এখনো কোনো দোষীরা ধরা পড়েনি। তবে এই ঘটনায় কবে ধরা পড়বে তার অপেক্ষায় অবশ্যই আমাদের থাকতে হবে। একদমই, অনেক ধন্যবাদ দেবাশিস। এখানে ট্রেনে করে একদিন যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম যে কিছু দুষ্কৃতীরা এসে গাছপালা কাটছে। তাদেরকে জিজ্ঞাসা করেছিল যে এরকম গাছ কাটছে কাদের এতে অনুমতিতে। প্রধান উপপ্রধান আমাদের গ্রামের যারা প্রশাসনিক লেভেলে আছে ওনাদেরকে জানায়। ওনারা সকালবেলা এসব জানতে পেরে এসে এইসব গাছ কাটা এসব আটকায়। মানুষ যদি না সচেতন হয়, এলাকার মানুষকেই এটা করতে হবে, এবং স্থানীয় যে প্রশাসন রয়েছে সেই স্থানীয় প্রশাসন এবং তার সাথে সাথে যে বন দপ্তর রয়েছে বা ফরেস্ট ডিপার্টমেন্ট এই বিষয়ে তদন্ত করবে। গোটা বিষয়টাই তদন্ত সাপেক্ষ বিষয় এবং গাছ কাটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। সরকারি জায়গার উপরে গাছ কে বা কারা দিনের আলোতে গাছগুলোকে কেটে পরিবেশের ভারসাম্য হারিয়ে ফেলার যে চক্রান্ত করছে, আমি নিজে ওই জায়গায় যাব এবং যে আইনত যেটা করার সেটা আমরা করব। যে বা যারা গাছগুলো কাটছিল তাদের আইনত ব্যবস্থা নেওয়া হবে, এটুকু আপনাদেরকে বলতে পারি। প্রতিবাদ করার মেন উদ্যোগ হচ্ছে স্থানীয় মেম্বাররা টোটালি কেয়ারনেস। এ ব্যাপারে তাদের কোনো সৎ উদ্যোগ নেই, কোনো শিবির নেই, সচেতনামূলক কোনো কাজকর্ম নেই, সচেতন করে না মানুষকে যে একটা বৃক্ষ বসানোর দরকার, একটা গাছ কাটলে 10টা বৃক্ষ বসাতে হয়। আর এবার আপনাদের দেখাবো কিভাবে নিয়োগের নামে প্রতারণা হয়েছে। কেশপুরে গ্রামীণ হাসপাতালে ভুয়ো চাকরির টোপ। 1 লক্ষ টাকার বিনিময়ে নিয়োগপত্র। সন্দেহ হওয়ায় জেলা স্বাস্থ্য দপ্তরে যান এক দম্পতি। নিয়োগপত্র দেওয়া হয়নি বলে জানায় জেলা মুখ্য স্বাস্থ্য দপ্তর। কিভাবে হলো এই পুরো ঘটনা, কথা বলবো শোভন আমাদের প্রতিনিধির সঙ্গে। শোভন, কিভাবে প্রতারণার শিকার হলো এই দম্পতি এবং কারা রয়েছে এর পিছনে, কি কোনো চক্র কাজ করতে পারে? একদমই, দেখো মিমি, এই ঘটনাটি আজকেই প্রকাশ্যে আসে যখন ওই দম্পতি, কেশপুরের যে আনন্দপুরের সুমন নন্দী এবং মামনি নন্দী, এই দম্পতি যখন আজ নিয়োগপত্র হাতে নিয়ে যখন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরে যান,
এবং সেখানে গিয়ে যখন তারা যাচাই করে তখন তারা জানতে পারেন যে তাদের যে নিয়োগপত্র দেওয়া হয়েছিল সেই নিয়োগপত্রটি ভুয়ো এবং দপ্তর থেকে এ ধরনের কোনো নিয়োগপত্র দেওয়া হয়নি। এরপরেই কিন্তু প্রকাশ্যে আসে ঘটনাটি এবং এই যে ব্যক্তি এর আগেও কিন্তু এই ধরনের প্রতারণা করেছে, এই ধরনের নিয়োগপত্র এর আগেও 2-3 জনকে দিয়েছে স্বাস্থ্য দপ্তরের কাজের জন্য লক্ষাধিক। কেন এরকম নিয়োগপত্র দিত এই দম্পতি, বা কেন এই ব্যক্তির কাছ থেকে নিয়োগপত্র নিতে গেল? একদমই দেখো, এর আগেও এই ধরনের চাকরির টোপ দিয়েছিল ওই ব্যক্তি এবং এই দম্পতিকেও কিন্তু লক্ষাধিক টাকার বিনিময়ে অফিস অ্যাটেন্ডেন্স, যেখানে 17,000 টাকার বিনিময়ে চাকরি, সেই চাকরির টোপ দিয়েছিল এবং সেই টোপ এরা এই দম্পতি কিন্তু সেই টোপ নিয়েও নিয়েছিল এবং তার ফলে কিন্তু লক্ষ টাকা দিয়ে এই নিয়োগপত্র পায়। কিন্তু নিয়োগপত্র হাতে পাওয়ার পরেও তারা বুঝতে পারেনি যে নিয়োগপত্র জাল এবং সেটা আজকেই প্রকাশ্যে আসে এবং যখন সিএমএইচ দপ্তরে, যখন জেলা মুখ্য স্বাস্থ্য দপ্তরে যখন তারা যায় সেই নিয়োগপত্র নিয়ে, তখন তারা জানতে পারে যে এই নিয়োগপত্র ওখান থেকে নিয়োগপত্র দেওয়া হয়নি এবং এই নিয়োগপত্র সম্পূর্ণ জাল নিয়োগপত্র। এরপরে কিন্তু তারা সিএমএইচ দপ্তরে অভিযোগ জানায়, লিখিত অভিযোগ জানায়, থানাতেও লিখিত অভিযোগ জানানো হয় কৌশিক ঘোষ নামে এই ব্যক্তির বিরুদ্ধে। এবং সিএমএইচ যিনি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক আছেন তিনি পরিষ্কার জানিয়েছেন যে এর আগেও এই ধরনের 2-3টি ঘটনা ঘটেছে এবং আমরা পুলিশকে বলবো যাতে এই ব্যক্তির বিরুদ্ধে, এই প্রতারকের বিরুদ্ধে যাতে পুলিশ কঠোর ব্যবস্থা নেয় এবং এর পেছনে আর কোনো বড় চক্র রয়েছে কিনা সেদিকটাও খতিয়ে দেখার জন্য আবেদন জানাবেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, এমনটাই জানিয়েছেন তিনি। শোন, এই যে দম্পতি যারা টাকা দিয়ে চাকরি কেনার চেষ্টা করছিলেন, এই দম্পতিও তো তাহলে দোষী? একেবারেই এই দম্পতিও সেই পরিমাণে দোষী যে পরিমাণে প্রতারক দোষী। কিন্তু এখন যেটা হচ্ছে যে আর কোনো নতুন করে কোনো মানুষ যাতে এই প্রতারকের খপ্পরে না পড়ে, সেই জন্যই কিন্তু স্বাস্থ্য প্রশাসন, যে জেলা স্বাস্থ্য দপ্তর রয়েছে তারা কিন্তু পুলিশকে অনুরোধ করেছেন। পাশাপাশি এই ধরনের ব্যক্তি যারা রয়েছেন, যারা টাকার বিনিময়ে চাকরির জন্য বিভিন্ন প্রতারকের খপ্পরে পড়েন, তাদেরকেও সচেতন করা হবে বলেও জানিয়েছেন জেলা স্বাস্থ্য দপ্তর। ধন্যবাদ শোভন। এই সেম নাম্বার থেকে আগেও 3 জনকে প্রতারণা করা হয়েছে, সেই ব্যাপারে আমরা এফআইআর লঞ্চ করেছি আমাদের থানাতে। আর আজকের কেসটাও আমি আইসির সাথে কথা বলেছি, এফআইআর করছি এবং ওনারাও বয়ান দেবেন। এই ভদ্রলোককে খুঁজে বের করা দরকার এবং এই র্যাকেটটাকে না চিহ্নিত করতে পারলে এরকম অনেক মানুষ কিন্তু প্রতারিত হবে ভবিষ্যতে, সেটা আমরা চাই না এবং আমাদের ডিপার্টমেন্টের নাম করে এটা হচ্ছে, এটা আমরা সব জায়গাতে জানাচ্ছি। নর্মালি সরকারি কাজে সেরকম সব কিছুই হয়েছিলেন, তার বিনিময়ে উনি 1 লক্ষ টাকা নিয়েছেন। যেটা ডাউট লাগলো সেটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা এসছে সেটাতে যে সিগনেচারগুলো আছে, সিগনেচারগুলো সম্পূর্ণ অন্যরকম। তো স্বাস্থ্য ভবনে এসে এটা সরাসরি বললেন যে এটা সম্পূর্ণ ভুয়ো জিনিস। আমরা থানায় জানিয়েছি? থানায় এখনো যাওয়া হয়নি। থানায় কাজটা কাকে দিচ্ছিল? আপনার কাজটা আমার স্ত্রীকে। কি কাজ দেবে কিছু বলেছিল? বলেছিল অফিস অ্যাটেন্ডেন্স কাজ, কিছু কি অফিস কিছু অফিসিয়াল ভাবে কাজ। কেশপুর, আমাদের যে কেশপুরে যে স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে। ভাঙন প্রতিরোধে কাজের মান নিয়ে ক্ষোভ। শামশেরগঞ্জের ঘটনা, লোহারপুর মাদ্রাসা ঘাটের ঘটনা। বর্ষায় আগে ভাঙন রোধের ব্যবস্থা স্থানীয় প্রশাসনের, কিন্তু অভিযোগ ভাঙন রোধের জন্য আনা বালির বস্তায় পর্যাপ্ত বালিই নেই, যা নিয়ে ক্ষোভ উগরে দেন এলাকাবাসী। প্রণব আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রণব, ঠিক কি ঘটেছে, কেন ক্ষুব্ধ এলাকাবাসী? দেখো, শামশেরগঞ্জের যে লোহাপুর মাদ্রাসা ঘাটে সেখান থেকে আজকে ভাঙন রোধের কাজ শুরু হওয়ার কথা ছিল এবং সেই উপলক্ষে রীতিমতনভাবে প্রশাসনিক আধিকারিকরা যেরকম উপস্থিত ছিলেন, জনপ্রতিনিধিরা কিন্তু একাধিক জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং মহাসমারোহে তার ব্যবস্থাও হয়েছিল। এবং যে কাজের জন্য তোমার বালির বস্তা নিয়ে আসা হচ্ছিল, যে 1000 মিটার কাজের যে সূচনা, সেই সূচনা পর্বে যে বালির বস্তা নিয়ে আসা হচ্ছিল নৌকা করে, তাতেই দেখা যায় যে তোমার রীতিমতনভাবে হাফ বস্তা করে বালি আছে। আর এতেই ক্ষোভে ফেটে পড়েন কিন্তু এলাকাবাসীরা। তাদের অভিযোগ যে যাদের তোমার ইরিগেশন দপ্তরের যিনি এসডিও থেকে আরম্ভ করে আধিকারিকরা, আমলারা প্রত্যেকেই উপস্থিত রয়েছেন, তাদের সামনেই যদি এই হাফ বস্তা করে বালি দেওয়া হয়, তারপর তারা চলে গেলে সেই কাজের মান কতটা হবে তা বলার অপেক্ষা রাখে না। তারপরেই তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েন এবং তারপর কিন্তু তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপরে কিন্তু তারপরে এসডিও থেকে আরম্ভ করে জনপ্রতিনিধি যারা ছিলেন তারা কিন্তু তাদেরকে ফিরিয়ে দেন সেই মালগুলো। পরবর্তীকালে আশ্বাস দেন ঠিক মতন ভাবে যাতে মাল পড়ে এবং ঠিকভাবে যাতে কাজ হয় সেগুলো দেখা হবে কিনা সেটাই এখন দেখার। অনেক ধন্যবাদ। বালির বস্তা দিয়ে গঙ্গার পার বানানো, এটা আমরা উদ্বোধনী এসে দেখতে পেলাম যে বালি অত্যাধিক কম, যে বালির পরিমাণ থাকার কথা সেটা নাই।
অর্ধেকেরও কম। সেই হিসেবে আমরা প্রতিবাদ করলাম এবং এটা কাজ আপাতত বন্ধ রাখলাম। আজকে বালির বস্তা দিয়ে কাজ হচ্ছে, এই কাজ নিম্নমানের হচ্ছে। এই কাজটা যাতে সঠিক হয় আমরা কন্ট্রাক্টর সাহেবকে বলেছি এবং ইরিগেশন দপ্তরের আধিকারিকরা আছেন ওনাদেরকে আমরা বলেছি যে এই নিম্নমানের কাজ আমরা নেব না, সঠিক সাইটে উপস্থিত আছি, আমরা দেখলাম জিনিসটা এবং আমাদেরও চোখে এটা নজরে পড়লো। আমরা এটা নৌকোটাকে ব্যাক করে দিয়েছি, ওরা ওই পারে যাবে, আবার বস্তা ঠিকঠাক করে ভরে নিয়ে আসবে, তারপরে আমরা ডাম্পিং করতে দেব। ফের তিস্তার বাঁধের রাস্তায় ধস নামলো। গত বছরই তিস্তার বাঁধে ধস নেমেছিল, তারপর মেরামতিও করা হয়, কিন্তু বাঁধ নির্মাণের মান নিয়ে প্রশ্ন ছিল স্থানীয়দের। কথা বলবো শান্তনু আমাদের প্রতিনিধির সঙ্গে। শান্তনু, এবার প্রথম বৃষ্টিতেই এই অবস্থা, বাঁধের রাস্তায় এত বড় ধস নামলো? শান্তনুর কথা আমরা শুনতে পাচ্ছি না, আবারও যোগাযোগের চেষ্টা করছি। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি তিস্তার বাঁধে কিভাবে ধস নেমেছে। দেখুন, গত বছরই বাঁধ মেরামতি করা হয়েছিল, তারপরে এবারই এই দশা। শান্তনু আমাদেরকে জানাচ্ছিল ঠিক কি কারণ। শান্তনু, হ্যাঁ শান্তনু শোনা যাচ্ছে, বলো কেন এইরকম দশা হলো তিস্তার বাঁধের? কিন্তু তিস্তা নদীর মেন প্রোটেকশন বাঁধ, শহরকে প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু এই বাঁধটি 68 বন্যার পরবর্তী সময় তৈরি করা হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে যে গত বছরে এই বাঁধটির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেখানে আবার বর্ষার শুরুতেই আবার ক্ষতির মুখোমুখি হয়েছে এই বাঁধের অংশটি। রেনকাটের ফলে কিন্তু দীর্ঘ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ফলে স্থানীয় বাসিন্দারা কিন্তু রীতিমতন আশঙ্কা করছেন যে ভারী বৃষ্টি হলে বা তিস্তা নদী যদি বর্ষায় ফুলে ফেপে ওঠে তাহলে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। শহরের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, কারণ শহরের নিরাপত্তার জন্য এই বাঁধটি তৈরি করা হয়েছিল। কোনোভাবে যদি এই বাঁধের অংশ দিয়ে জল ঢুকে পড়ে, অর্থাৎ ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে যদি শহরে জল ঢুকে পড়ে, তাহলে শহরের বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এই আশঙ্কাই কিন্তু তৈরি হয়েছে এই এলাকায়, এবং এলাকার মানুষজন কিন্তু রীতিমতন উদ্বিগ্ন। তারা কিন্তু স্থানীয় কাউন্সিলর, পঞ্চায়েতের মাধ্যমে সেচ দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছে, এবং সেচ দপ্তর থেকেও যেটা জানানো হচ্ছে দ্রুত এই বাঁধটি সংস্কার করা যায়, যাতে তার জন্য পদক্ষেপ করা হবে। কারণ হচ্ছে গিয়ে জলপাইগুড়ি শহরের সংলগ্ন এই তিস্তা নদী গত বছরই কিন্তু ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। 4ই অক্টোবর বন্যা পরিস্থিতির ফলেই কিন্তু এই বাঁধের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হয়। কিন্তু স্থানীয়দের প্রশ্ন ছিল সেই এবার বর্ষায় যাতে আর এরকম অবস্থা না হয়, নিশ্চয়ই প্রশাসন সেদিকে নজর দেবে, আমাদেরও সেদিকে নজর থাকবে। আমাদের সমস্যা প্রধান হচ্ছে পাশের তিস্তা বাঁধ। এই যে প্রথম বৃষ্টিতে এই জায়গাটা গর্ত হয়ে গেছে, জল ডিসপাস হয় না, যাতে এটা মেরামত হয়, এইটা আমার বলি। আতঙ্ক তো বটে, তিস্তা পাশেই। এই তিস্তা নদী এই বাঁধের উপর দিয়েই নির্ভর, সমস্ত সারা জলপাইগুড়ি শহর এর উপর দিয়ে নির্ভর। যদি এরা এমত অবস্থায় ব্যবস্থা না করে, তাহলে তো কোনো সময় তিস্তার জল ঢুকে যায়, তাহলে তো গোটা জলপাইগুড়ি শহর বন্যায় কবলিত হয়ে যায়। এটা ঠিক করতেই হবে, না করলে কাজ হবে না, বিপদে বিপদ। এখন এই ধরনের রেনকাট হলে পরে আমি সেচ দপ্তরকে ইতিমধ্যে ব্যাপারটা অবহিত করেছি, আবারও আমি জানাবো যে এই ধরনের রেনকাট হলে পরে বলা যায় না আবার কখনো যদি ওপরে ফ্ল্যাশ ফ্লাড হয় এবং সেক্ষেত্রে তিস্তা নদীর জলস্তর যদি বৃদ্ধি পায়, তাহলে তো এই সমস্ত রেনকাট দিয়ে যদি জল শহরে একবার ঢুকে যায়, তাহলে কিন্তু শহরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। দক্ষিণ সিকিমে প্রবল বৃষ্টিতে ধস নেমেছে এবং 3 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ, 6টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্বজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো পরিস্থিতি সম্পর্কে জানাবেন। বিশ্বজিৎ, দেখো মিমি, একেবারেই গতকাল থেকে অবিরাম বৃষ্টি হচ্ছে সিকিমে, এবং দক্ষিণ সিকিমে যে মজুয়া গ্রাম সেখানেই কিন্তু ধস, আর এই ধসে চাপা পড়ে কিন্তু প্রায় এক মহিলা সহ 3 জনের মৃত্যু হয়েছে এবং প্রায় 6টি বাড়ি ক্ষতিগ্রস্ত এবং বেশ কয়েকজন কিন্তু এখন পর্যন্ত নিখোঁজ। গোটা ঘটনায় তদারকি করছে সিকিম প্রশাসন এবং উদ্ধার কাজ শুরু করা হয়েছে। বিভিন্ন জায়গায় মনিটরিং করা হচ্ছে, যাদের এখন অবধি নিখোঁজ তাদেরকে কিন্তু উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। বিভিন্নভাবে সিভিল ডিফেন্সের কর্মী যারা রয়েছেন তারাও কিন্তু ঘটনাস্থলে রয়েছেন। একদিক দিয়ে উদ্ধার কাজ কিন্তু করা হচ্ছে। জানোই তুমি যে হারে অবিরাম বৃষ্টি হচ্ছে সিকিমে, তাতে কিন্তু প্রতিনিয়ত এই সময়, এই বর্ষার সময় কিন্তু ধসের প্রবণতা বাড়ে। আর এই ধস প্রবণ এলাকাগুলিতে যাতে ধস কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে সেদিকে কিন্তু যত সিকিম প্রশাসন নিয়ন্ত্রণ রাখছে। অন্যদিকে এই ঘটনায় যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং যাতে সেই যোগাযোগ পাওয়া যায় কিনা সেটাই এখন দেখার। বিশ্বজিৎ, ধন্যবাদ।
পশ্চিমের জেলায় আরো 3 দিন তাপপ্রবাহ, গরমে নাজেহাল এই মুহূর্তে ঝাড়গ্রাম। গত 24 ঘন্টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 43 ডিগ্রি। রাজু রয়েছেন আমাদের সঙ্গে। রাজু, প্রচন্ড গরম এবং চরম আর্দ্রতা, একদম হাঁসফাঁস দশা। ঝাড়গ্রামের পরিস্থিতিটা যদি একটু তুলে ধরো। দেখো, ঝাড়গ্রামের পরিস্থিতি গত 3 দিন ধরে যেভাবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে এবং আজকে যে তাপমাত্রা রয়েছে প্রায় 43 ডিগ্রি, সেক্ষেত্রে বলাই যায় যে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলি ইতিমধ্যে তাপপ্রবাহ বইছে। কারণ যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল গত 3 দিন ধরে, যদি দেখা হয় পাশের জেলা বাঁকুড়া এবং পুরুলিয়া, তাপমাত্রা যেভাবে বৃদ্ধি পেয়েছে ঠিক তেমনই ঝাড়গ্রামের তাপমাত্রাও প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং আগামীকাল সেই তাপমাত্রা হয়তো 43-45 ঘরে গিয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে পরম দাবদাহ একটা পরিস্থিতি তৈরি হবে। আর এর জেরেই জেরবার জেলার মানুষজন, কারণ জেলার মানুষজন এখন চেয়ে রয়েছে আকাশের দিকে। যদি আকাশ থেকে বৃষ্টিপাত হয় আর সেই বৃষ্টিতেই হয়তো স্বস্তি মিলবে। কারণ আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে যে পূর্বাভাস দিচ্ছে যে কয়েকদিনের মধ্যে হয়তো দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে। সেক্ষেত্রে বৃষ্টিপাত হলে হয়তো কিছুটা এই যে গরম, কারণ আগের যে গরম ছিল সেই গরমের থেকে এখনের গরমটা একদম ভ্যাপসা গরম, এবং যার জেরেই একদম সম্ভবত অনেক মানুষই অসুস্থ হচ্ছেন এবং হাসপাতালমুখী হচ্ছে। সে জায়গায় এই স্বস্তি কবে আসবে এবং সেই স্বস্তির বৃষ্টি কবে নামবে তার দিকে বৃষ্টি হবে, এটাই এই মুহূর্তে সবারই প্রশ্ন। এদিকে স্কুলগুলো খুলেছে, কিন্তু তীব্র গরমে হাতে গোনা উপস্থিতি। গরমে স্কুলে এসে অসুস্থ হয়ে পড়ছে পড়ুয়ারা। বাঁকুড়ার স্কুলগুলোতে উপস্থিতির হার কমেছে। গরমে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের জেলাগুলোর। প্রিয়ব্রত আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রিয়ব্রত, আবারও স্কুল খুলেছে, কিন্তু সেই চরম গরমের মধ্যেই পড়ুয়াদের যেতে হচ্ছে। কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায়, কি ভাবছে প্রশাসন? দেখো মিমি, তুমি জানছোই যে গত কয়েকদিন ধরে তীব্র দাবদাহে পড়ছে জেলা বাঁকুড়া। গতকাল পর্যন্ত এবং আজও তীব্র দাবদাহ এবং আগামী কয়েকদিনগুলোই এবং তীব্র দাবদাহ চলবে, এমনটাই দাবি করছে আবহাওয়া দপ্তর। এই পরিস্থিতিতে কিন্তু সরকারের যেটা নিষেধাজ্ঞা, সরকারের যা নির্দেশিকা, সেই নির্দেশিকা মেনে স্কুলগুলো খুলে গেছে এবং এই স্কুলগুলো খোলার ফলে কিন্তু কচিকাঁচা থেকে বড়দের সকলের স্কুল খুলে যাওয়াতেই কিন্তু এই যে ছাত্রছাত্রীরা তারা কিন্তু কষ্টে রয়েছে, তারা কিন্তু স্কুলে যেতে হচ্ছে। স্কুলে যাওয়ার ফলে কিন্তু তাদেরকে মানে একদম গরমের ফলে, এই প্রচণ্ড গরমে তারা কিন্তু ঘেমে নিয়ে একসা হচ্ছে এবং তারা কিন্তু অল্পতেই অপরিশ্রান্ত হয়ে যাচ্ছে এবং তারা কিন্তু যে কাজ, স্কুলের যে পড়াশোনা, সেটা কিন্তু ঠিকভাবে করতে পারছে না। সেই কারণেই স্কুলের ছাত্রছাত্রী থেকে অভিভাবক এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা তারাও চাইছেন যে অন্তত আরও কিছুটা দিন, কেননা বুধবার পর্যন্ত এই দাবদাহ চলবে এমনটা বলা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে আরও কয়েকটা দিন যদি পিছিয়ে দেওয়া যেত, কিংবা এই যে দিনের বেলা যে স্কুলগুলো সেগুলোকে যদি মর্নিং করে দেওয়া যেত, 10টার মধ্যে চড়া রোদ ওঠার আগেই যদি স্কুল শেষ হয়ে যেত, তাহলে কিন্তু এই দাবদাহ থেকে বাঁচানো যেত ছাত্রছাত্রীদের। এবং সেই কারণেই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে যদি সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় স্কুলগুলোকে যাতে বন্ধ করে দেওয়া যায় এই 2 দিন বা 3টে দিন, কিংবা মর্নিং করে দেওয়া যায় দিনের বেলা স্কুলগুলো, সেগুলোর ক্ষেত্রেই চিন্তাভাবনা করে তারা এই দাবি তুলছেন। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশ কিছু স্কুলে একদমই খুব কম সংখ্যক আজকে উপস্থিতি একদমই হার কম ছিল। পড়ুয়াদের করুণ মুখ, কি ব্যবস্থা নেওয়া যায় সেটাই এখন দেখার। সূর্যের তাপ এত বেশি, সেই জন্য আমাদের শরীর থেকে বারবার ঘাম বেরিয়ে যাচ্ছে। কত কষ্ট হচ্ছে গরমে? প্রচুর গরম, একটু বেশি আছে। কষ্ট হচ্ছে গরমে? হ্যাঁ, লাইন চলে গেলে কষ্ট হচ্ছে। ঘাম হচ্ছে কিছু? হ্যাঁ, কষ্ট তো প্রচণ্ডই হচ্ছে, কারণ এতদিন যখন এত গরমে যখন বন্ধ ছিল স্কুল, তারপরে যে আবার যে স্কুলটা আরও যে গরম পড়লো, তার জন্য যদি আর কিছুদিন যদি ছুটি থাকতো তাহলে খুবই ভালো হতো। প্রাণ যায় যায় অবস্থা, সেই সময় তো বাচ্চাদের অবস্থা তো আরও খারাপ হয়ে যাচ্ছে। তো সেই কারণে একটা যদি বৃষ্টি হতো, বৃষ্টির পরে খুললে খুবই ভালো হতো আর কি। হ্যাঁ, বাচ্চারা অসুস্থ হচ্ছেই আর কি এই গরমের জন্য। যেটা লক্ষণীয় সেটা হচ্ছে বাচ্চাদের উপস্থিতির হার কিন্তু আজকে একেবারেই কম। হিউমিডিটি এত বেশি যে বাচ্চারা খুব ঘামছে, অসুস্থতার হার অনেক বেড়েছে। গ্রীষ্মকালীন যে আমাদের অবকাশটা দেওয়া হয়েছিল সেটা তো অনেকটাই লম্বা ছিল। আরেকটু পরিস্থিতি স্বস্তিকর হয়ে উঠলে স্কুলটা খুলতো, তাহলে ভালো হতো অনেক।